আমার যখন বয়স ৮, তখন থেকেই আমার নানা আমার সাথে খেয়ালিপনার ছলে বাজে আচরণ করার চেষ্টা করত। নানা যখন আমার সাথে এই রকম বাজে আচরণ করার চেষ্টা করত, তখন আমি নানার কাছ থেকে কোনো রকম ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যেতাম। আমার আপন নানা ভাই আমার সাথে এই রকম নোংরামি করার চেষ্টা করত বলে আমি সব সময় তার কাছ থেকে দূরে সরে থাকতাম। একদিন আমার বড় মামার বিয়েতে গিয়েছিলাম। আমরা সবাই নানা বাড়িতে। নানা বাড়িতে তখন সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। এইভাবে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। বিয়ে বাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পূর্ণ ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন শোয়ার পালা। যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গারও খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ। কোথাও শোয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি, তোর নানার রুমে নি জায়গা আছে? তোর নানা রুমে যদি জায়গা থাকে, তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে। তুই তো ছোট মানুষেই, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানার রুমে গেল। নানা রুমে গিয়ে দেখে সেখানে কেউ নাই। শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ। কেউ নানার রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই। তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তোর নানার কাছে গিয়ে শুয়ে পড়। সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন? বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না। কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানা রুমে নানার সাথে শুইতে হলো। নানার সাথে শুয়েছি, কোনো সমস্যা নাই। কিন্তু রাত যখন গভীর হলো, তখন নানা আমার সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম অধরা ইসলাম আরোহী। আমার ডাক নাম আরোহী। বর্তমানে আমার বয়স 22। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল 8 থেকে 12। অর্থাৎ এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু আমার যখন বয়স 8 বছর, আর ঘটনাটি শেষ হয় যখন আমার বয়স 12 বছর হয়। বন্ধুরা, আমার যখন বয়স 8, তখন থেকেই আমার আপন নিজের নানা ভাই, অর্থাৎ আমার মায়ের আপন পিতা, আমার সাথে প্রায় প্রায় নোংরা আচরণ করার চেষ্টা করত। আমি তখন বাচ্চা একটা মেয়ে ছিলাম। খুব ছোট্ট একটা মেয়ে ছিলাম। খুব একটা বেশি বুঝতাম না। আমি নানা বাড়িতে গেলে নানা ভাই আমাকে আদর করার ছলে আমার সাথে বাজে আচরণ করার চেষ্টা করত। আমি তেমন বেশি বুঝতাম না, তবে এইটুকু বুঝতাম, নানা ভাই আমার সাথে যে আচরণ করত, সেটা খুব বাজে, খুব খারাপ ছিল। নানা ভাই যে আমার সাথে এরকম করার চেষ্টা করত, আমি আমার মাকে একদিন বলেছিলাম। তখন মা আর নানু হেসে হেসে একেবারে কুটি কুটি হয়ে গেল। আর বলল, তোর নানা ভাই তোর সাথে এসব খেয়াল করে, তুই কি বুঝিস না? তুই ব্যাককল নাকি? মায়ের কাছে এসব বললেও কোনো কিছু হয় না, কারণ মা তার বাবাকে খুব সম্মান করে। আর বাবা এইরকম কাজ করবে তা মা কোনোদিন কল্পনাও করে নাই। একদিন নানা ভাই আমাদের বাড়িতে আসলো বেড়াতে। নানু ভাই এসেই আমাকে খোঁজাখুঁজি শুরু করল। আমার আম্মুকে বলতে শুরু করল, মা জুই, আরোহী কোথায়? আরোহীকে তো দেখছি না। অনেক ভালোবাসি আরোহীকে, কারণ আমি তোদের বাড়িতে আসি শুধুমাত্র আরোহীর জন্য। মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক কিউট, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা বলে। কই মা, ডাক দে তো একটু আরোহীকে, আমি একটু দেখি তাকে। তাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। আমি গিয়েছিলাম অন্যের বাড়িতে খেলাধুলা করতে। সেখান থেকে মা আমাকে ডেকে নিয়ে আসলো। আমি আসতেই নানু ভাই আমাকে ধরে আদর করতে শুরু করল। কিন্তু এই আদরের মধ্যে কেমন জানি একটা অন্যরকম রহস্য লুকিয়ে ছিল।
মা তো বুঝতে পারি নাই। আমার সাথে নানা ভাই আদরের ছলে অন্য কিছু করার চেষ্টা করত। যাই হোক, আমি অনেক জোর করে নানা ভাইয়ের কাছ থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। তখন মায়ের সামনেই নানা ভাইকে বললাম, নানা ভাই, তুমি আমার সাথে এরকম করো কেন? আমার সাথে এরকম দুষ্টামি করো কেন? আমার এরকম ধরনের দুষ্টুমি ভালো লাগে না। আমার কাছ থেকে এরকম কথা শুনে মা আর নানা ভাই খুব হাসতে শুরু করল। তারপর মা আমাকে, নানা ভাইকে নিয়ে ঘরে গেল। নানা ভাই আমাদের সকলকে নিয়ে বসল। বসার পর আমার নানা ভাই আমার মাকে বলল, মা জুই, আমার জামাই বাবাজি কোথায়? তোদেরকে না জানিয়েই তো আমরা একটা কাজ করে ফেলেছি। তোরা মনে কিছু নিস না, তোর ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। হঠাৎ করে মা জুই, আমি কথা দিয়ে দিয়েছি মেয়ের বাবাকে। তোদের কি কিছু বলতে পারলাম না। তোরা মনে কিছু নিস না। আগামী শুক্রবারে তোর ভাইয়ের বিয়ে। তোরা সবাই বুধবারে চলে আসবি। আর জামাই বাবাজি আসলে জামাই বাবাজিকে আমার কথা বলবে। কেমন? নানা ভাইয়ের কথা শুনে আমার আম্মু বলল, ঠিক আছে বাবা, আমি তোমাদের জামাই আসলে বলবো নে। আর আমরা সবাই বুধবারে চলে আসব। তারপর আমাদের নানা ভাই আমাদের বাড়ি থেকে চলে গেলেন। আমি, আমার মা, আমার আব্বু সবাই মিলে বুধবারে নানা বাড়িতে চলে আসলাম। অনেকদিন পর নানা বাড়িতে যাচ্ছি। মনের মধ্যে খুব আনন্দ লাগছে। অনেক মজা হবে। নানা বাড়িতে যেতেই নানা দৌড়ে এসে আমাকে দেখে হেসে কথা বলতে শুরু করল। নানা ভাই আমাকে বলল, কি গো ম্যাডাম, কখন এসেছেন আপনি? আমি বললাম, নানা ভাই, এই তো কিছুক্ষণ আগে এসেছি। তো তুমি কেমন আছো? নানা ভাই বলল, ম্যাডাম, এতক্ষণ ভালো ছিলাম না। এখন তোমাকে দেখে আমার শরীর এবং মন দুটোই ভালো হয়ে গেছে। কিছুক্ষণ পর নানা ভাই আমার কাছে এসে বলল, আরোহী ম্যাডাম, আগামীকালকে আমাদের গঞ্জে একটি বিরাট বান্নি মেলার বসবে। আরোহী ম্যাডাম, কালকে কি তুমি আমার সাথে ওই বান্নি মেলায় যাবে? যদি যাও, তাহলে তোমাকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। সুন্দর সুন্দর জিনিসের কথা শুনে আমার মন আনন্দে নাচতে শুরু করল। আমি বললাম, নানা ভাই, সত্যি তুমি আমাকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিবা? নানা ভাই বলল, হ্যাঁ রে পাগলি হে, আমি তোকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। তুই যাবি আমার সাথে কালকে? আমি বললাম, নানা ভাই, অবশ্যই আমি তোমার সাথে যাব। আমি যদি তোমার সাথে যাই, তাহলে তুমি আমাকে কি কি কিনে দিবে? নানা ভাই বলল, তুই যা চাবি, আমি তাই কিনে দিব। আমি বললাম, নানা ভাই, তুমি সত্যি বলছো? আমি যা চাইব তুমি তাই কিনে দিবে? তারপর নানা ভাই বলল, হ্যাঁ গো ম্যাডাম হে, তুমি যা চাইবা আমি তাই কিনে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে নানা ভাই, আমি তাহলে আগামী কালকে তোমার সাথে বান্নি মেলায় যাব। তারপর নানা ভাই বলল, আচ্ছা ঠিক আছে সুন্দরী, কালকে রেডি থাকবা। আমি কালকে তোমাকে এসে নিয়ে যাব। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলায় যাওয়া শুরু করল। আর তাছাড়া ও শুক্রবারে মামার বিয়ে। মামার বিয়ের কিছু জিনিস কেনার জন্য নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলাটা যাচ্ছে। বান্নি মেলাটা আমাদের নানু বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর হবে। অনেক বড় একটি মেলা। নানা ভাই আমাকে নিয়ে একটি রিকশায় উঠল। রিকশায় উঠে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমার খুব ভালো লাগছিল। চারদিকে সবুজের সমাহার। আর নানার সাথে গল্প করতে করতে হঠাৎ আমরা মেলায় চলে আসলাম। মেলায় গিয়ে কত সুন্দর সুন্দর জিনিস আমার চোখে ধরা পড়ল। যাই দেখলাম তাই তাই আমি নানা ভাইকে কিনে দিতে বললাম। নানা ভাই আমাকে আমি যা চাইলাম তাই কিনে দিল। আমার খুব খুশি খুশি লাগছিল সেদিন। তারপর মেলা থেকে আমি আর নানা ভাই চলে আসব। ঠিক এই মুহূর্তে একটা জিনিস আমার চোখে ধরা পড়ল। আমি বললাম, নানা ভাই, এটা আমাকে কিনে দিবা? তাহলে আমি খুব খুশি হব। নানা ভাই বলল, সুন্দরী, আমি যে তোমাকে এত খুশি করতেছি, তুমি কি আমাকে একবার খুশি করার চিন্তা ভাবনা করেছ? আমি বললাম, নানা ভাই, আমি তোমাকে আবার কিভাবে খুশি করব? নানা ভাই বলল, সুন্দরী, তুমি যদি আমার সাথে একটি কাজ করো, তাহলে তোমাকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। আমি বললাম, নানা ভাই,
কি করতে হবে তোমার সাথে? একটু খুলে বলো না। নানা ভাই বলল, তুমি যদি আমার সাথে এক রাত থাকো, তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। তোমার সাথে আমি কিছু করব না। আমরা দুইজন শুধু গল্প করব। আমি বললাম, নানা ভাই, এটা কোনো ব্যাপার হলো? আমি তোমার সাথে শুক্রবারে রাতে থাকব। নানা ভাই কি মিথ্যে সান্ত্বনা দিয়ে থামানোর চেষ্টা করলাম। নানা ভাইয়ের কাছ থেকে মূলত কোনো কিছু আদায় করার জন্যই এই কাজটি করেছিলাম। কিন্তু এটা যে বাস্তব হয়ে যাবে তা আমি কখনো বুঝতে পারি নাই। পরের দিন শুক্রবার, মামার বিয়ে। বিয়ে বাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পূর্ণ ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন শোয়ার পালা। যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গারও খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ। কোথাও শোয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি, তোর নানার রুমে নি জায়গা আছে? তোর নানা রুমে যদি জায়গা থাকে, তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে। তুই তো ছোট মানুষেই, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানার রুমে গেল। নানা রুমে গিয়ে দেখে সেখানে কেউ নাই। শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ। কেউ নানার রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই। তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তোর নানার কাছে গিয়ে শুয়ে পড়। সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন? বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না। কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানা রুমে। নানার সাথে শুইতে হলো। নানার সাথে শুয়েছি, কোনো সমস্যা নাই। নানার মনে যে এমন কিছু, তা তো আমি জানতাম না। আমি নানার সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে। কিন্তু আমি ভয়ে তখন কোনো কিছু বলি নাই। যখন দেখি লোকটি আমার সাথে খুব বেশি খারাপ আচরণ করছে, তখন আমি চোখ মেলে চেয়ে দেখি আমার নানা আমার সাথে এক অদ্ভুত আচরণে মেতে উঠেছে। আমি বললাম, নানা, আপনি আমার সাথে কি করছেন? নানা বলল, শোন আরোহী, আমি যা করছি তুই আমাকে তা করতে দে। তোকে আরো অনেক বেশি খেলনা, অনেক বেশি মজা কিনে দিব। আর আজকে আমি তোর সাথে যা করছি তা যদি তুই আমাকে করতে দিস, তাহলে এই যে দেখ, এখানে 5,000 টাকা আছে। এই টাকা আমি তোকে দিয়ে দিব। আমি বললাম, সত্যি নানা? তুমি আমাকে এই 5,000 টাকা সবগুলো দিয়ে দিবা? নানাভাই বল, হ্যাঁ রে সুন্দরী, হ্যাঁ, তুই যদি আমার সাথে এই কাজটি করস তাহলে আমি তোকে 5,000 টাকা সবগুলো দিয়ে দিব, সাথে আরো অনেক সুন্দর সুন্দর খেলনা কিনে। তারপর নানার এই খেলনা আর টাকার লোভে পড়ি আমি নানার প্রস্তাবে রাজি হয়ে যায়। কি বলবো বন্ধুরা, তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। সামান্য কয়টা টাকার লোভ দেখিয়ে আমার সাথে যা করল তা ভাষায় প্রকাশ করার মতো না। তাও আবার আমার নিজের নানা। সেদিন নানার এই ভয়ঙ্কর আচরণে আমি খুব কষ্ট পেয়েছিলাম, অনেক কেঁদেছিলাম। তারপরও আমাকে নানা কোনোভাবে ছাড় দেননি। ঘাটের বুইড়া বয়সেও তার এত পাওয়ার, তা আমি কখনো ভুলতে পারবো না। সে আমাকে পুরো তছনছ করে দিয়েছিল। বন্ধুরা, আমি তারপর প্রায় 1 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। অনেক কষ্ট হয়েছিল আমার। তবুও কাউকে বলতে পারছিলাম না, কারণ কাউকে বললেও কেউ বিশ্বাস করত না। আমি আমার নিজের নানার দ্বারাই আমার জীবনের প্রথম সর্বনাশটা হয়ে গিয়েছিল। এটি আমার জীবনের একটি কালো অধ্যায় ছিল। খুব কষ্ট পেয়েছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম এই ঘটনাটির জন্য। এখনো পর্যন্ত যখনই এই ঘটনাটি আমার মনে পড়ে, তখনই খুব আফসোস করি, খুব অনুশোচনায় ভুগি। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, তোমাদের জীবনেও বা তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ বিশ্বস্ত লোক দ্বারাই ক্ষতিগ্রস্তের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। এটাই পৃথিবীর চিরচারিত নিয়ম।
যা যুগ যুগ ধরে ঘটে আসছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদের প্রতি আলাদাভাবে নজর রাখা। তাহলে হয়তো এরকম ধরনের সমস্যা হতে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি সজীব। আমি যখন দশম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা মারা যায়। আমাদের আয়ের একমাত্র উৎস ছিল আমার বাবা। বাবা মারা যাওয়ায় সেটি বন্ধ হয়ে যায়। পরিবারের খরচ, আমার পড়াশোনার খরচ চালানো খুবই কষ্টকর হয়ে পড়ে। এবার আমাদের পরিবারের বর্ণনা দেই। আমার পরিবারে আমার মা, মেজো চাচা, বাবুল, ছোট চাচা, মুকুল থাকে। আমার দুই চাচাই বেকার। তারা তেমন পড়ালেখা করে নাই। আমার বাবার টাকায় তারা চলত। কিন্তু এখন বাবা মারা যাওয়ায় আমার পরিবার না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে। পরিবারের এমন খারাপ অবস্থায় আমার মাই আমাদের বাঁচার চাবি হয়ে উঠেছে। আমার মা অনেক সুন্দরী। বয়স ৩৫। আমার মায়ের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল তার জোড়া। আমার মা অনেক পাক্কা মহিলা। আমার বাবা যখন জীবিত ছিলেন প্রায় প্রতি রাতেই তাদের দেখতাম দরজার পিছনে দাঁড়িয়ে থেকে। যাই হোক, আমার প্রাইভেট টিচাররা বেতন চাইছে। আমি বেতন দিতে পারছি না বলে আমাকে প্রাইভেটে আসতে না করে দিয়েছে। আমি এই কথা গিয়ে মাকে বলি। মা বলে কাল টিচারের সাথে গিয়ে কথা বলবে। আমি পরের দিন মাকে টিচারের কাছে নিয়ে যাই। মা সেদিন সিল্কের নীল রঙের শাড়ি কালো রঙের হাতা কাটা ব্লাউজের সাথে পরেছিল। চুলগুলো খোলা ছিল। মায়ের বিশালগুলো কোনোভাবেই আটকে রাখতে পারছে না। অর্ধেক বাইরে বেরিয়ে আছে। মাকে দেখতে একদম খানদানি মহিলার মতো লাগছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম সবাই আমার মায়ের বিশাল দিকে তাকিয়ে আছে। আমরা স্যারের বাসায় এসে পৌঁছালাম। স্যার আমার মাকে দেখে চোখ ফেরাতে পারছে না। স্যারের সাথে মায়ের পরিচয় করিয়ে দিলাম। স্যার আমাকে অন্য রুমে গিয়ে বসতে বললেন। আমি অন্য রুম থেকে স্যার আর মায়ের কথা শুনছি। মাহ ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমাদের কাছে কোনো টাকা নেই। তাই আপনি যদি আমাদের উপর দোয়া করে আমার ছেলেকে বিনা বেতনে পড়ান তবে আমাদের অনেক উপকার হয়। স্যার দেখুন, আমি কাউকেই বিনা বেতনে পড়াতে পারব না। তবে আপনি যদি চান আপনার জন্য একটি অফার আছে। মাত কি অফার? স্যার আপনি দেখতে অনেক সুন্দর। আপনি যদি চান আপনার ছেলেকে আমি বিনা বেতনে পড়াতে পারি। কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। মাত কি কাজ করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার ছেলেকে পড়ান। ওর বাবার শেষ ইচ্ছে ছিল আমার ছেলে ডক্টর হবে। স্যার আপনার ছেলেকে আমি ডক্টর বানাব। কিন্তু আপনাকে আমার সাথে থাকতে হবে। আপনার মতো মহিলার সাথে আমি সব করতে পারি। প্রয়োজনে আমার কাছ থেকে টাকাও নিতে পারবেন। শুধু আমাকে সুযোগ দিতে হবে। আমি স্যারের মুখে এই কথা শুনে আকাশ থেকে পড়লাম। ইচ্ছে করছিল স্যারকে ধরে পুলিশের হাতে তুলে দিই। কিন্তু আমার মা যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা, আমার বেচতে আমার কোনো লজ্জা নেই। আমার ছেলে ভালোভাবে মানুষ হলেই হবে। ছেলেকে মানুষ করার জন্য আমি সব করতে রাজি আছি। এটা শুনে মনে মনে মায়ের জন্য শ্রদ্ধা জন্মাল। শুধুমাত্র মাই পারে নিজের ইজ্জতকে অন্যের হাতে ছেলের জন্য তুলে দিতে। স্যার বলল, বেশ, আজ রাত ৮টায় আমার বাসায় চলে আসবেন। সারা রাত আমার সাথে থেকে সকালে টাকা নিয়ে যাবেন। মা খুশি মনে রাজি হয়ে আমাকে ডাক দিল। বলল, স্যার বিনা বেতনে পড়াতে রাজি হয়ে গেছে। আমি কিছু শুনিনি এমন ভাব করে স্যারকে ধন্যবাদ দিলাম। আর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রাত ৮টার জন্য অপেক্ষা করতে লাগলাম। ৮ বাজতে দেখি মা সুন্দর করে সেজে গুজে বাইরে যাওয়ার জন্য ঘর থেকে বের হল। আমি জিজ্ঞেস করতেই বলল, এক বান্ধবীর বাড়িতে অনুষ্ঠান আছে, সেখানে যাচ্ছে। আমিস কখন ফিরবে? মা, আজকে নাও ফিরতে পারি। কালকে ফিরব। ফ্রিজে খাবার রাখা আছে, বের করে খেয়ে নিস আর তোর চাচাদের খেতে বলিস। এরপর মা চলে গেল। আমি মায়ের পিছু নিতে লাগলাম। দেখলাম মা স্যারের বাসায় ঢুকলেন। স্যারের বাসা ছিল একতলা।
আমি বাইরে দাঁড়িয়ে কাচের জানলার ভিতর দিয়ে দেখছি ভিতরে কি হয়। তার আগে মা আজকে কি পরেছে তার বর্ণনা দিয়ে নেই। মা আজকেও স্লিকের শাড়ি পরেছে, সাথে হাতা কাটা যা একদম রেখেছে। মা হলুদ রঙের শাড়ি আর কালো রঙের পরে আছে। স্যার মাকে এক নজরে দেখে যাচ্ছে। মা বলল, শুধু কি দেখেই নাকি কিছু? স্যার মায়ের জন্য এক গ্লাস ঢেলে মাকে খেতে বললেন। মা এক গ্লাস এক ঢোকে খেয়ে নিল। তারপর স্যার মায়ের কাছে গিয়ে মায়ের হাত দিলেন আর সব শক্তি দিয়ে মায়ের মুখ থেকে আস্তে করে ওই শব্দ বের হল। আমি খেয়ে দিয়ে স্যারের কাছে পড়তে গেলাম। স্যার আমাকে দেখে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, এগুলা তোর মাকে দিবি। আমি জিজ্ঞেস করলাম, এগুলা কিসের টাকা? স্যার বলল, তোর মায়ের উপর খুশি হয়ে তোদের এই টাকা দিলাম। আমি টাকা নিয়ে বাসায় চলে আসলাম। 2 দিন পর আমার মাথায় মাকে কিভাবে যায় শুধু সেটা ঘুরছে। ভাবতে লাগলাম কিভাবে মাকে যায়। ভাবতে ভাবতে হঠাৎ একটা আইডিয়া মাথায় আসলো। আমি রবিন ভাইকে ফোন করলাম। রবিন ভাই এলাকার বড় নেতা। এলাকার সব কাজ তার নির্দেশেই হয়। রবিন ভাই বলিষ্ঠ অধিকারী, গায়ের রং শ্যামলা। তাকে দেখতে গুন্ডাদের মতো লাগে। রবিন ভাই আমার বাবার খুব কাছের মানুষ ছিল। বাবা জীবিত থাকা অবস্থায় বাবার সব কাজে রবিন ভাই নিজে সাহায্য করত। আমার পরিবারের সাথে রবিন ভাই অনেক ভালো ব্যবহার করত। ছোটবেলা থেকেই আমি রবিন ভাইয়ের সাথে অনেক ফ্রি ছিলাম। আমরা 2 জন একসাথে ক্রিকেট খেলতাম। তাকে বিকালে দেখা করতে বললাম। বিকেলে রবিন ভাইয়ের সাথে দেখা করলাম এবং একটা দারুণ প্ল্যান করলাম। রবিন ভাইকে ফোনের সব ছবিগুলো দেখিয়ে আম্মুকে ব্ল্যাকমেইল করতে বললাম। আমি রবিন ভাইকে পুরা প্ল্যানটা বুঝিয়ে বললাম, তুমি বিকেলে তোমার 2 জন বন্ধুকে নিয়ে আমাদের বাসায় যাবা। গিয়ে আম্মুকে ভয় দেখাবা ছবিগুলা দেখিয়ে, আর আম্মুকে ঠিক সে সময় আমি মায়ের রুমে ঢুকব। তুমি তখন আম্মুকে বলবা আমার সাথে, আম্মু যদি না করে তাহলে আম্মুকে ছবিগুলা নেটে ছেড়ে দেয়ার হুমকি দিবা। রবিন ভাই আমার প্ল্যান শুনে খুশি হলেন। আমি রবিন ভাইকে বললাম, এভাবে তুমিও আমার মাকে পারবা, আমিও আমার মাকে পারব। রবিন, তোর প্ল্যান আমার ভাল লাগছে। কিন্তু তোর চাচারা বাসায় থাকলে? আমিস চাচ্চুরা বিকেলে বাসায় থাকে না। বিকাল 4টায় বাসা থেকে বের হয় আর রাত 8টায় বাসায় ফিরে। রবিন, বাহ, তোর মাকে এটা অনেক সময়। কালকে বিকেলে তোর বাসায় যাব। রবিন ভাইকে রাজি করিয়ে আমি বাসায় চলে আসলাম। এখন শুধু কালকে বিকেলের অপেক্ষা। পরের দিন বিকাল 4টায় রবিন ভাই আমাদের বাসায় আসলো। আমি আম্মুকে আগেই বলেছি আমি খেলতে যাব। কিন্তু আমি আমাদের বাসার পিছনে দাঁড়িয়ে আম্মুর রুমে উকি দিয়ে দেখছি কি হয়। প্ল্যান মোতাবেক রবিন ভাই আর তার 2 বন্ধু রাসেল এবং জাবেদ ভাই মার রুমে ঢুকে। রবিন ভাই মায়ের চুল ধরে বিছানা থেকে নিচে নামালো। রবিন ভাইয়ের এই ব্যবহারে মা রেগে গিয়ে বলল, কি বেয়াদবি করছিস রবিন? রবিন ভাই মায়ের কথা শুনে হেসে বলল, এখন নাটক হচ্ছে। তোমার ছবি আমাদের কাছে আছে। মা ভয় পেয়ে গিয়ে বলে, কি যা তা বলছিস? কিসের ছবি আছে তোর কাছে? রবিন ভাই ফোন থেকে ছবি বের করে মাকে দেখালো। মা ছবি দেখে লাল হয়ে গেছে। রবিন, আমরা এখন তোকে বেশি নেকামি করলে ছবি ভাইরাল করে দিব। মা প্রথমে আকুতি করলেও পরে কোনো উপায় না দেখে মা রাজি হয়ে গেল। মা আজকে পাতলা লাল রঙের শাড়ি পরেছে। রবিন ভাই নিজের ফোন বের করে আমাকে মিস কল দিল। আমি বুঝলাম এবার আমার এন্ট্রি নেয়ার সময় হয়েছে। আমার হার্ট বিট বেড়ে গেছে। জীবনে প্রথমবারের মতো কাউকে, আর সে আমার নিজের গর্ভধারিণী মা। মাকে মনে পড়তেই শক্ত হয়ে লাফাতে লাগল। আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এমন ভাব নিলাম যেন আমি কিছু জানি না। মা হয়ে শুয়ে জাবেদ ভাইয়ের আমাকে দেখে মা চাদর দিয়ে নিজের বিশাল ঢাকার চেষ্টা করল। আমি রবিন ভাইকে নাটক করে বললাম আমার মাকে ছেড়ে দিতে। রবিন ভাই আর আমি একটু অভিনয় করলাম যাতে আম্মু বুঝতে না পারে এগুলা আমার প্ল্যান ছিল। রবিন ভাই ছবিগুলা দেখিয়ে বলল, তোর মাকে না দিলে এগুলো সব ভাইরাল করে দিব। আমি কোনো কথা বললাম না। আমি রুম থেকে বের হয়ে যাব ঠিক সে সময় রবিন ভাই আমাকে বল, কই যাচ্ছিস? তোর মায়ের দেখবি না? দেখ তোর মাকে কেমন করে দেই। রবিন ভাই আমাকে বের হতে দিল না। আমি সোফায় বসে আছি আর তারা 3 জন আমার মাকে, মা আমার চোখের দিকে তাকাতে পারছে না, মায়ের মুখে কোনো শব্দ নাই। হঠাৎ রবিন ভাই মাকে বিছানা থেকে উঠিয়ে সোফার কাছে নিয়ে এসে মাকে আমার উপর উঠিয়ে দিল। মা হাত দিয়ে আমার কাঁধে ভর দিয়ে আছে আর পিছন থেকে রবিন ভাই শুরু করল। তালে তাকে মায়ের জোড়া আমার সাথে ঘষা খাচ্ছে। আমার ভিতর দাঁড়িয়ে তাঁবু হয়ে আছে। 5 মিনিট এভাবে পর রবিন ভাই মাকে আদেশ করল আমার বের করার জন্য। মা রবিন ভাইয়ের কথা শুনে কেঁদে দিল।
রবিন ভাই মাকে বলল, বেশি নেকামি করলে তোর ছবি সবাইকে দেখিয়ে তোকে ভাইরাল বানিয়ে দেব। মায়ের করার কিছুই ছিল না রবিন ভাইয়ের কথা মানা ছাড়া। মা আমাকে বলল, বাবা আমার কিছু করার নেই, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যা করেছি টাকার জন্য করেছি, আমি জানতাম না তোর স্যার আমার ছবি তুলে রাখবে। আমাকে মাফ করে দিস না। আমি কোনো কথা বললাম না। রবিন ভাই মাকে তাড়া দিল। আমার দেখে মা অবাক হয়ে গেল। রবিন ভাই মাকে আমার খাবার জন্য বলল। মা খেতে চাইল না। আমি মাকে বললাম, রবিন ভাই যা বলছে তা করো, না হলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। মা আমার কথা শুনে একটু স্বাভাবিক হল আর খেতে শুরু করল। জীবনে প্রথম কেউ আমার নিয়েছে।